নমস্কার। তো আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি সেটার মূল বক্তব্য হচ্ছে যে রিসেন্টলি একটা নিউজ অন অ্যান্ড অ্যারাউন্ড মার্কেটে চলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভোডাফোন কোম্পানির 35 বা আরও বেশি 0.9% অ্যাপ্রক্সিমেটলি শেয়ার কিনে নিচ্ছে বা হোল্ড করছে। এবার ব্যাপারটা কি যে কেন গভর্নমেন্ট একটা পাবলিক কোম্পানি, মানে পাবলিক তো না, প্রাইভেট কোম্পানির, পাবলিক মানে হচ্ছে সরকার, আর প্রাইভেট কোম্পানি শেয়ার কিনছে, কী কারণে দরকার হচ্ছে? সরকার কি আস্তে আস্তে জনগণের থেকে কোম্পানির ওপরে বেশি দানশীল হয়ে যাচ্ছে? তো এই ধরনের কিছু প্রশ্ন আছে যেটা একজন শিক্ষিত ভারতীয় জানা উচিত, সেটা আমরা বলার চেষ্টা করছি। তো এটা শুরু করতে হবে আমাদের। প্রথম হচ্ছে, যেরকম ভারতবর্ষে সর্বপ্রথম মেট্রো রেলওয়ে শুরু হয়েছিল কলকাতায়, মেট্রো রেলওয়ে 1984-এ কলকাতায় শুরু হয়েছিল, সেরমভাবে মোবাইল টেলিফোন বা মোবাইল সার্ভিসের শুরুও কলকাতাতেই প্রথম হয়েছিল। সর্বপ্রথম টেলিফোনটি সিএম জ্যোতি বাসু, অবশ্যই সেই সময়কার দেন সিএম লেখা উচিত আমার, কল করেছিলেন, ফার্স্ট মোবাইল কল করেছিলেন পিএম অফ ইন্ডিয়াকে, দিয়ে আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল মোবাইল ফোনের যাত্রা। এবার মোবাইল ফোন যখন শুরু করা হলো তখন মেন যে জায়গাটায় প্রবলেম হলো সেটা হচ্ছে নেটওয়ার্কের ক্ষেত্রে। তার কারণ মোবাইলে টাওয়ার সেট আপ করতে হয়, আপনারা জানেন, এরকম বড় বড় সেই লোহার টাওয়ার সব সেট আপ হয়, তারপরে এরকম বড় বড় গোল গোল সব মেশিন লাগানো থাকে, যাই হোক, তো টাওয়ার সেট আপ হয়, এরকম লম্বা লম্বা সব থাকে। তো এবার টাওয়ার সেট আপের ক্ষেত্রে কী সমস্যা হলো, প্রচুর কোটি টাকার ইনভেস্টমেন্টের দরকার আছে। তো সেই ক্ষেত্রে তখন বিএসএনএলের অবস্থা খুব ভালো, কারণ কি বিএসএনএল সারা ভারতবর্ষে জুড়ে ল্যান্ডলাইন বিছিয়ে রেখেছে। এবার ল্যান্ডলাইন কীভাবে যায়? মাটির তলা দিয়ে যায়। ল্যান্ডলাইন মাটির তলা দিয়ে যাওয়া শুরু করলো। তো ল্যান্ডলাইন যখন মাটির তলা দিয়ে যেতে শুরু করলো, তাহলে ওদের কি নেটওয়ার্ক অলরেডি তৈরি, কেন কি সারা ভারতবর্ষে ওদের টেলিকম লাইন ছড়িয়ে আছে। ওরা তখন এই নেটওয়ার্ক বিল্ডিংয়ের কাজটা নিল। ওরা তখন কী করলো, জায়গায় জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এরকম বড় বড় টাওয়ার নেটওয়ার্ক নিজেদের তৈরি করলো। এক্স্যাক্টলি টাওয়ারগুলো যেরকম হয়, যেমন ধরুন আমি একটা বলি আর কি, যে এখানে একটা গোল মেশিন লাগানো আছে আর আপনি আপনার সেলফোনটা এখানে আছে, মোবাইলের টাওয়ার। তো এইখানে যে ওয়্যারলেস কানেক্টিভিটিটা হয়, সেটা ওয়্যারলেসটা শুধু আপনার মোবাইলের সঙ্গে টাওয়ারের ওয়্যারলেস কানেক্টিভিটি হয়, আদারওয়াইজ টাওয়ার টু টাওয়ার তলা দিয়ে তার দিয়ে লাগানো থাকে। তো এবার যেহেতু বিএসএনএলের এই নেটওয়ার্কটা সারা ভারতবর্ষে বিছিয়ে ছিল, তখন বিএসএনএল কী করলো, বললো যে ঠিক আছে, এয়ারটেল তখন ছিল, এয়ারটেল আর হাচ, এই দুটো কোম্পানি ছিল। এই দুটো কোম্পানি অত কোটি টাকা নেটওয়ার্কে ইনভেস্ট করবার থেকে তারা বললো যে আমাদের টাওয়ারের সঙ্গে আর একটা টাওয়ারের যোগাযোগ বিএসএনএলের নেটওয়ার্কের মাধ্যমে হবে। তো বিএসএনএলের নেটওয়ার্ক ইউজ করে তারা করতো, তো এর জন্য একটা চার্জ লাগতো। তো সেটাকে আমরা আমাদের ভাষায় বলবো ইনকামিং কল চার্জ। অর্থাৎ কি না, আপনি যদি কাউকে ফোন করেন, সে যেমন আপনার ফোনের টাকা লাগছে, তেমনি ইনকামিংও লাগতো। তো তখন এয়ারটেল আর হাচ এই দুটো কোম্পানি কলকাতায় চলতো। এবার ইনকামিং চলতো। এবার হঠাৎ করে 2003 বা 2004-এর সময় মোবাইল বুন করবার জন্য, যাতে মোবাইলটা ভীষণভাবে ছড়িয়ে যায় জনগণের মধ্যে, তখন সরকার বললেন কি, বিএসএনএলের যে নেটওয়ার্ক ইউজ করবার জন্য যে কোম্পানিগুলো চার্জ নেয়, ভোডাফোন বা এয়ারটেল, সেই চার্জ আর দিতে হবে না। তারপরে ইনকামিং হয়ে গেল ফ্রি। তো বিএসএনএল মোটামুটি কয়েক লক্ষ কোটি টাকা মার্কেট থেকে তুলে ইনভেস্ট করে নেটওয়ার্ক বানিয়ে রাখলো, যে এখান থেকে ভাড়া দিয়ে দিয়ে এবার পয়সা পাবো। গভর্নমেন্ট বিএসএনএলকে ফ্রি করে দিল, বিএসএনএল গেল ডুবে। ঠিক আছে, এটা তো একটা পার্ট অফ দ্য স্টোরি। তারপরে কি হলো, তারপরে বিএসএনএলের ওপর থেকে নির্ভরশীলতা আস্তে আস্তে কমতে শুরু করলো। বিভিন্ন কোম্পানিগুলো মার্কেট থেকে, যেহেতু কিনা ইনফরমেশন টেকনোলজি বা নেটওয়ার্ক হচ্ছে মোবাইল সার্ভিসের ক্ষেত্রে একান্ত অপরিহার্য, এটা সবাই বুঝতে পেরেছিল। সুতরাং এটা সবাই বোঝা গেছিলো যে একটা দিন এরকম হবে যে সবাই নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করবে। তো এরকমভাবে টাওয়ার বসিয়ে বসিয়ে বিভিন্ন কোম্পানি, ধরুন এয়ারটেল ভোডাফোন মিলে একটা টাওয়ার বসালো, একই টাওয়ারের ওপরে নিজেদের যন্ত্রতন্ত্র বসিয়ে দেওয়া হলো, বেস স্টেশন, বিটিএস, বা কন্ট্রোলার সেন্টার, এরমভাবে দেখুন একটা করে ঘর থাকে, এখান থেকে তার ফার এরমভাবে লেগে থাকে, এর পিছনে পিছনে যায়, এরমভাবে তারগুলো যায়, এরমভাবে সেট করা থাকে, এবং সিকিউরিটি গার্ড এখানে বসে বসে গার্ড দেয়। এইভাবে নেটওয়ার্ক বানাতে 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 মোটামুটি একটা লেভেল হয়ে গেল, নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। তখন ওরা আমাদের দিত ₹250 1 GB 30 days। তার কারণ হচ্ছে এই পরিমাণ
ডেটা ওরা এই পরিমাণ টাকা নিত, তার কারণ ওদের নেটওয়ার্কের বাড়ানো দিয়ে মোটামুটি 100% না হোক, মোটামুটি ভারতবর্ষের 70-80% কভারেজ হয়ে গেছিলো 2015-16 এরম সময়। হিউজ মার্কেট ইনভেস্টমেন্ট, আর এই যে টাকা টাওয়ার বসানোর জন্য কোম্পানিগুলো তুলেছিল মার্কেট থেকে ডেট হিসাবে বা ঋণ হিসাবে, যেরকমভাবে বিএসএনএল তুলেছিল। এবার ঋণ হিসেবে তোলার পর এবার কি হলো, অম্বানি কাকু তিনি কি করলেন, তিনি বললেন 2016 সালে সেপ্টেম্বর মাসে, মানে তার আগে তিনি ফ্রি দিয়েছিলেন, সেপ্টেম্বর থেকে তিনি বললেন জিও সার্ভিস আমি নিয়ে আসলাম। এবার অম্বানি কাকুর পকেটের গভীরতা অনেক বেশি, তার কাছে হিউজ 1.5 লাখ কোটি টাকা তিনি শুধু নেটওয়ার্ক বানাতে সময় ব্যয় করেছিলেন, 4G নেটওয়ার্ক নিয়ে এসেছিলেন। তো তার ফলে তিনি এসে বললেন কি, প্রথমে তো বললেন ফ্রি দেবো, তারপরে বললো ডেলি 4 GB করে আমি ডেটা দেবো, আমি নিজে ইউজ করেছি ডেলি 4 GB, আগে আরও বেশি দিত। তারপর একদিন তিনি বললেন 1.5 GB দেবো, তারপরে বললেন 2 GB প্ল্যান, 3 GB প্ল্যান, কত না মাসে 600, ওই 2-3 মাসের, যেটা 3 মাসে 600 টাকা এরম প্ল্যান। এইবার যখন ডেলি হিসাবে এটা চলে আসলো, জনগণ তখন সবাই মিলে জিওকে নিয়ে নিল। তার কারণ হচ্ছে ওই 150 টাকা করে এক মাসে নেওয়ার থেকে জিও নেওয়া অনেক বেটার অপরচুনিটি, সবাই নিয়ে নিল। এইবার এই যে টেলিকম কোম্পানিগুলো নিজেরা মার্কেট থেকে কোটি কোটি টাকা ঋণ হিসাবে নিয়ে এরমভাবে টাওয়ার বানিয়েছিল, সেই টাওয়ারের খরচ যেটা মাসে 150 টাকা বা 250 টাকা 1 GB ডেটা দিয়ে চালাচ্ছিল, সেইটা হয়ে গেল মানে গরিল ভৈঁস পানি মেয়ে। এইবার তখন ওরা যে পরিমাণ টাকা কাস্টমার থেকে তুলবে ভেবেছিল, বা এই যে তলায় তলায় যে টাওয়ারগুলো যোগাযোগ থাকে, এই পুরো নেটওয়ার্কের খরচ কোম্পানির ঘাড়ে ঋণ হিসেবে জমা হলো। আর কোম্পানির টাকা জনগণের কাছে পেল না কেন? তার কারণ অম্বানি কাকু এর মধ্যে চলে আসলেন। অ্যাজ এ রেজাল্ট এই ঋণগুলো কোম্পানির ঘাড়ে জমতে শুরু করলো। আপনাদের মনে থাকবে হয়তো, যারা একটু পুরনো ছেলে আছে, টাটা ডোকোমো, তারপরে হচ্ছে আইডিয়া, তারপরে হচ্ছে ইউনিনর, তারপরে হচ্ছে রিলায়েন্স স্মার্ট, এটা ছিল ছোটো আম্বানি ভাইয়ের। আর বড় আম্বানি ভাইয়ের জিও। তারপরে আপনি ধরে নিন আরও যেরকম সব সার্ভিসগুলো ছিল, টাটার যেমন ধরুন মানে সিডিএমএ সার্ভিস যেগুলো ছিল, রিলায়েন্সের সিডিএমএ প্লাস জিএসএম দুটোই সার্ভিস ছিল, রিলায়েন্সের ওটাকে স্মার্ট বলা হতো। তো এরমভাবে ছিল, টাটারও সিডিএমএ সার্ভিস ছিল, স্মার্ট সার্ভিস ছিল, এরম অনেক কিছু সার্ভিস ছিল। এরা আর লস সামলাতে পারলো না, এরা সিম্পলভাবে মুছে গেল। টাটা ডোকোমো চলে গেল, ইউনিনর চলে গেল, রিলায়েন্সে স্মার্ট, সিডিএমএ সব চলে গেল। খালি বেঁচে গেল হচ্ছে ভোডাফোন। ততদিনে ভোডাফোনকে কিনে নিয়েছে, মানে ব্রিটিশ কোম্পানি হাজকে কিনে নিয়েছে, ভোডাফোন হয়ে গেছে নাম। বিএসএনএল যেরকম চলছিল ধুকতে ধুকতে চলতে থাকলো, তারপরে এয়ারটেল যেরকম চলছিল চলতে থাকলো। দিয়ে এখন 2016 পর এই যে কোম্পানিগুলো হলো, এই চারটে দাঁড়িয়ে গেল। তার মধ্যে প্রথমে আইডিয়া ভেবেছিল স্মার্টের সঙ্গে রিলায়েন্সের স্মার্টের সঙ্গে কোম্পানির টাই আপ করবে। সিসিআই, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, তারা এই টাই আপের অনুমতি দেয় না। হ্যাঁ, তো সিসিআই যখন অনুমতি দেয়নি, তখন এটা এদের সঙ্গে টাই আপ হলো না। শেষ পর্যন্ত টাই আপ হলো ভোডাফোন আর আইডিয়া, এই দুটো। এয়ারটেল যেরকম ছিল, আর জিও তো ডিসরাপ্টার হিসেবে আছেই আছে। এবার এই সিচুয়েশানে এই কোম্পানিগুলোর উপরে হিউজ, আপনি যেমন ধরুন 1.5 লাখ কোটি টাকা ঋণ, আপনি সিম্পল ভাষায় বুঝুন 1.5 লাখ কোটি টাকা ঋণ হিসাবে এদের ঘাড়ে চেপে আছে। এয়ারটেলেরও প্রায়, মানে প্রথমে এই 1.5 লাখ কোটি টাকা একবার এটা না, প্রথমে ছিল বোধহয় 45 না 50 হাজার কোটি টাকা ছিল, তারপর সেটা বাড়তে বাড়তে ঋণ সুদ সব মিলিয়ে এখন 1 লাখ থেকে 1.5 লাখ কোটি টাকার মতন ঋণ হয়ে গেছে। এয়ারটেলেরও এরকম 60-65 হাজার কোটি টাকার মতন ঋণ ছিল, সেটাও যথেষ্ট ভালোই পরিমাণে এখন বেড়ে গিয়েছে, হয়তো 80 বা 1 লাখের কাছাকাছি হয়ে গিয়েছে। বাকি বিএসএনএল তো কর্মচারীদের মাইনে দিতে পারছে না, কারণ সরকার বলছে বিএসএনএল লস মেকিং সংস্থা। কিন্তু বিএসএনএল যে লসটা কেন করলো সেটা আমরা সবাই জানি, তার কারণ নেটওয়ার্কের যে জন্য ওরা ইনভেস্ট করেছিল সরকার সেটাকে ফ্রি করে দেয়, অ্যাজ এ রেজাল্ট বিএসএনএল ডুবে যায়। তারপরে হচ্ছে, আর তাছাড়া বিএসএনএলের পুরনো পদ্ধতি আছে কিছু, সেই জন্যও ব্যাপার আছে। দিয়ে জিও যে করলো, এ যখন নিউ কামার ছিল, এর বোধহয় 600 না 700 কোটি টাকা এরকম, 600 বা 700 কোটি টাকা এরকম এই এজিআর, হ্যাঁ, যেটা হচ্ছে গ্রস রেভিনিউ জেনারেশন বা এই সমস্ত যেগুলো ধারটা ছিল বা স্পেকট্রামের খরচ ছিল। এবার এই যে ঋণ ছিল এর সঙ্গে স্পেকট্রামের খরচ যোগ হলো। স্পেকট্রাম মানে হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স হিসাবে ধরা হচ্ছে। স্পেকট্রাম মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার মাধ্যমে 4G 5G নেটওয়ার্কটা চলবে। তো এই 4G নেটওয়ার্কের বা 4G স্পেকট্রামের যা খরচ, সেটা প্রথমে তো কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হলো, কারণ কোম্পানি পয়সা কোত্থেকে দেবে না, জনগণের থেকে সার্ভিস বিক্রি করে করে পয়সা তুলে দেবে, সরকার স্পেকট্রাম দিয়ে দিল। তাহলে এই ঋণের সঙ্গে স্পেকট্রামের খরচ যোগ হয়ে গেল।
সমস্ত কোম্পানিগুলো। এয়ারটেলের সঙ্গে ঋণের সঙ্গে স্পেকট্রামের খরচ যোগ হয়ে গেল, দিয়ে এরা আর সামলাতে পারছে না, এরা দিতে পারছে না। তারপরে আবার এই স্পেকট্রামের খরচ, তার উপরে আবার ইন্টারেস্ট, মানে যে টাকাটা বাকি আছে সেটার উপর ইন্টারেস্টও তো নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এইভাবে স্পেকট্রামের ভাড়া, ইন্টারেস্ট, তারপরে হচ্ছে মার্কেটে ঋণ, এই চলতে চলতে শেষ পর্যন্ত আবার যেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ইউজার রেভিনিউ, অ্যাভারেজ ইউজার পার ইউজার রেভিনিউ, এরকম একটা কিছু নাম আছে, অ্যাভারেজ পার ইউজার রেভিনিউ, APUR। এটাও বেশ কম, ভারতবর্ষে সারা বিশ্বের মধ্যে সব থেকে কম, লোয়েস্ট। এর হিসাবে আর চালাতে পারছিল না। নেটওয়ার্ক আস্তে আস্তে খারাপ হচ্ছিল, লোকজন নেটওয়ার্ক সারানো রেসপেক্ট করতে পারছিল না। এইবার এই অবস্থায় হলো কি, এখন একটা এমন সিচুয়েশান এসে গেল কিছুদিন আগে পর্যন্ত, যে সরকার দেখলো যে এক তো করোনা, তারপরে লোকজন নেটওয়ার্ক ইউজ করছে না, আস্তে আস্তে সরে যাচ্ছে। 2021 সালের ধরুন এই জুন বা জুলাই এরম সময়টার রেসপেক্টে আমি বলছি, ট্রাইয়ের ডাটা অনুসারে বলা হচ্ছে কি 41 কোটি হচ্ছে জিওর ইউজার, 35 কোটি ইউজার হচ্ছে এয়ারটেল, আর 27 কোটি ইউজার হচ্ছে ভোডাফোন প্লাস আইডিয়া মিলিয়ে। এবার জিওর হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80% অ্যাক্টিভ ইউজার, মানে রিচার্জ করে পয়সা দেয়, আর 20% অ্যাক্টিভ ইউজার না, কিন্তু এরা ইনকামিং দেয়। এয়ারটেলের হচ্ছে 97.7% অ্যাক্টিভ ইউজার, আর ভোডাফোন আইডিয়ার হচ্ছে 90% অ্যাক্টিভ ইউজার, মানে নিয়মিত রিচার্জ করে। এবার এরা রিসেন্টলি আপনি জানেন টাকা বাড়িয়েছে, নাহলে এরা আর সাস্টেন করতে পারছিল না। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি, যে ভোডাফোন থেকে প্রায় লোকজন বেরিয়ে যাচ্ছে। এবার আমরা সেকেন্ড পার্টটায় আসি ভিডিওর, যেটার মধ্যে কথা হচ্ছে যে সরকার কেন ইনভেস্ট করছে। এবার সরকার দেখলো এই অবস্থায় ভোডাফোন সিম্পলি নেটওয়ার্ক বন্ধ করে দেবে। যদি ভোডাফোন নেটওয়ার্ক বন্ধ করে দেয়, ভোডাফোন যদি মোবাইল সার্ভিস এই মুহূর্তে বন্ধ করে দেয়, এই যে 27 কোটি জনগণ রয়েছে, মোর আর লেস 40 লাখ 20 লাখ এদিক ওদিক হবে, 27 কোটি জনগণ রয়েছে, এদের ব্যবসা চলছে মোবাইল সিস্টেমের উপরে। সবাই ফেসবুকের জন্য মোবাইল ইউজ করে না, কেউ কেউ আছে ফোনের যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি না হলে আজকে ব্যবসা অর্থনীতি সব ডুবে যাবে। তাহলে এই 27 কোটি জনগণকে, স্যার যদি চলে যায় 27 কোটি, কেন 27 কোটি এই 35 আর এর মধ্যে ঢুকবে না? না, কেন 27 কোটি জনগণ 35 কোটি আর 41-এর মধ্যে ঢুকতে পারবে না। তার কারণ অলরেডি এদের নেটওয়ার্কে যত লোক বসে আছে এয়ারটেলে আর জিওতে, তারা সার্ভিস দিতে পারে না। জিও থেকে ভালো পরিমাণ লোক আস্তে আস্তে পোর্ট আউট করে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে জিওর সার্ভিস খুব খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে আমি একবার ইউজ করতাম, যখন আমি ফোন করেছিলাম বললাম যে এটা কি নেটওয়ার্কটা আমার খুব স্লো আসছে ইন্টারনেট, ওরা স্পষ্ট উত্তর দিয়ে দিল, আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন সেটা নেটওয়ার্কের স্পিড নির্ভর করে যে জনগণ সেই সময় কতজন ওই টাওয়ারের আন্ডারে বসে আছে, আপনি কোন ওয়েবসাইটে ইউজ করছেন, আপনি দিনের কোন সময় ইউজ করছেন। আচ্ছা দাদা, নেটওয়ার্ক স্পিডটা ভালো হবে, আপনার নেটওয়ার্ক স্পিড নির্ভর করছে যে টাওয়ারে আপনি ইউজ করছেন সেখানে কতজন লগ ইন করে আছে, আপনি কোন ওয়েবসাইট ইউজ করছেন, দিনে কোন সময়। আচ্ছা দাদা, নেটওয়ার্ক ঠিক হবে কি না, হ্যাঁ কি না বলুন। আপনি যে নেটওয়ার্ক ইউজ করছেন তার স্পিড নির্ভর করছে, সেম ডায়লগ। তাহলে এরমভাবে ওদের এই যে অবস্থা হয়ে গেছে, হ্যাঁ, ওরা নেটওয়ার্ক দিতে পারবে না। তাহলে যদি 27 কোটি জনগণ এক মুহূর্তে নেটওয়ার্ক জিরো হয়ে যায়, আপনি জানুন আমাদের অ্যাপ্রক্সিমেটলি 0.5% অফ জিডিপি, যেটা হচ্ছে আমাদের বর্তমান জিডিপি অ্যাপ্রক্সিমেটলি $3000 বিলিয়ন। 3000 বিলিয়ন মানে আপনি ধরে নিন এই 3000-এর পাশে আপনি 9খানা শূন্য বসান, 3000-এর পাশে 9খানা শূন্য বসান, সেটাকে 70 দিয়ে গুণ করুন, 70 বা 75 এখন ডলারের রেট চলছে, এত হচ্ছে আমাদের জিডিপি। তার যদি 0.50 পয়সা মানে 1 টাকা না, 0.50 পয়সা ডুবে যায়, হিউজ লস। আর সেটা ক্রমাগত আরও বাড়তে থাকবে। সরকার এটা ভালোভাবে বোঝে। আর যে বিএসএনএল আছে বা এরা আছে, হ্যাঁ, এরা সামলাতে পারবে না। তাহলে সরকার বললো এবার যে ঠিক আছে, আমি এবার নেটওয়ার্কগুলোকে বাঁচাবো। কেন কি, সরকারের হাতে যদি কোনো কোম্পানি মানে ধরুন এই অবস্থায় বন্ধ হয়ে যায়, তাহলে সমগ্র বিশ্বজুড়ে একটা বার্তা কী যাবে যে এইখানে কোম্পানির ব্যবসা ভালো করার মতন মানে সিচুয়েশন নয়, ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ, সেখানে আর আমরা ইনভেস্ট করবো না, কোম্পানি ইনভেস্ট করলে কোম্পানির লস হয়ে যাবে। এছাড়া ভারতের জিডিপির যা ক্ষতি হবে সে তো হবেই। তখন ভারত সরকার বললেন যে ঠিক আছে, এই যে এজিআরগুলো আছে বা এই যে ইন্টারেস্ট চার্জ, স্পেকট্রামের ভাড়া, এইগুলো যেগুলো আছে সেগুলো যারা দিতে পারছে না, তারা সেই যে ঋণটা, মানে গভর্নমেন্টের কাছে তো ঋণ হিসাবে আছে যে স্পেকট্রামের খরচ, হ্যাঁ, তারপরে হচ্ছে তার স্পেকট্রামের পয়সা না দেওয়ার ফলে ইন্টারেস্ট, এই যেটা আছে, এইটাকে যারা দিতে পারছে না তারা যদি তাদের কোম্পানিতে আমাদের শেয়ার হোল্ডার বা অংশীদার হিসেবে অংশ দেয়। মানে যেমন ধরুন আমি একটা বলছি, ভোডাফোন বা আইডিয়া কোম্পানির দাম হচ্ছে হয়তো
1,000 টাকা, 10,000 টাকা। এবার গভর্নমেন্ট হয়তো 2,500 টাকা এদের থেকে পায়। তো গভর্নমেন্ট বললো যে 2,500 টাকার শেয়ার আমাকে দিয়ে দাও। তাহলে এখন ভোডাফোন আইডিয়া কি বললো, ঠিক আছে তাহলে যদি আমাদের 2,500 টাকার শেয়ার দিয়ে দিই, মানে 25% শেয়ার এখন গভর্নমেন্টকে দিয়ে দিলাম। যেটা ওরা হিসাব করে দেখেছে গভর্নমেন্টে যা ডিউ আছে সেই ডিউটা অ্যাপ্রক্সিমেটলি 35.9%, মানে সেই টাকার শেয়ার যদি কোম্পানি গভর্নমেন্টকে দিয়ে দেয়, যেটা কিনা গভর্নমেন্ট সেটার পাও না, গভর্নমেন্ট যেটা পায় আর কি ওদের থেকে, তাহলে কি হবে 35.9% গভর্নমেন্ট হোল্ডার হয়ে যাবে। যেখানে কিনা আইডিয়া ভোডাফোন ইনিশিয়েটিভে আইডিয়া 17% শেয়ার হোল্ড করে, আর এরা বোধ হয় 17, তার বোধ হয় 22, 39, 22 না 26, 27%, অ্যাপ্রক্সিমেটলি 27% ভোডাফোন হোল্ড করছে। ভোডাফোনের শেয়ার এখন 27% আছে, আইডিয়ার অ্যাপ্রক্সিমেটলি 17% আছে, আর গভর্নমেন্টকে যখন ওরা শেয়ার দিয়ে দেবে, যেটা কিনা গভর্নমেন্ট তাদের ডিউ পাচ্ছে আর কি, সেইটা 35 হয়ে যাবে। এবার এর ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট কী হলো, যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে প্রথমত হচ্ছে গভর্নমেন্টের এফিসিয়েন্সি কতটা, তার কারণ দেখুন বিএসএনএল গভর্নমেন্টের আন্ডারে ছিল, এখন হয় বেসরকারিকরণ করেছে, কিন্তু বিএসএনএলের অবস্থা খুব খারাপ। 2008-9-এর সময় বিএসএনএলের সাবস্ক্রাইবার বেস ছিল, টোটাল মোবাইল বেস যত রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তার 14%, এখন এটা 8% বা সামথিংয়ে দাঁড়িয়ে গিয়েছে। দেখুন আপনাদের মনে হতে পারে বিএসএনএলে ভালো টাওয়ার নেই, নেটওয়ার্ক নেই, আপনারা জানুন বিএসএনএলের সমগ্র ভারতবর্ষে সবথেকে ভালো নেটওয়ার্ক রয়েছে, তাদের টাওয়ার খুব বেশি পরিমাণ রয়েছে, তাদের নেটওয়ার্ক ফুল রেডি রয়েছে, কিন্তু গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের জন্য বা পলিসি প্যারালাইসিসের জন্য বিএসএনএলের আজকে এই দুর্দশা। এখন অবধি কোম্পানিগুলো 5G, পার্লেজি, 2G, 3G, 4G, 5Gতে ট্রায়াল শুরু হয়ে গেছে। গুজরাটের বিভিন্ন জায়গায় 5G ট্রায়াল সরকার, মানে এই কোম্পানিগুলো ফ্রিতে দিচ্ছে জনগণকে, যে শুরু করবো, লঞ্চ করবো 2022-এর মার্চ-এপ্রিলে লঞ্চ করবে, এরকম একটা ব্যাপার। সেখানে বিএসএনএল এখন সারা ভারতবর্ষ তো ছেড়ে দিন, এখনও কলকাতাতে সব জায়গাতে 4G আনতে পারেনি, কিছু কিছু জায়গায় 4G এনেছে। এটা কিন্তু সরকারের সদিচ্ছার অভাব, আমি স্পষ্টভাবে বলবো। যদিও সরকারের একটা নিজস্ব নীতি আছে, সরকার বলছে যে আমরা কোনো রকম পরিষেবা দেওয়া বা এই সমস্ত ক্ষেত্রে থাকতে চাই না, সমস্ত পরিষেবা যেখানে যারা দেওয়ার মানে কোম্পানি দেবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে বিভিন্ন বেসরকারি কোম্পানি লাভ হবে না বলে পরিষেবা দিতে চায় না, তখন সরকার কি করবে, তখন সরকার সেই জায়গায় ইন্টারভিন করবে। ওই জন্য দেখবেন বিএসএনএল শহরে কোনো দিন ভালো হবে না, কিন্তু যখন আপনি গ্রামে যাবেন যেখানে জনগণ কেউ ওখানে মানে বেসরকারি কোম্পানি টাওয়ার বা সিগন্যাল দেবে না, সেখানে সরকার করবে। তো সরকারের বক্তব্য হচ্ছে এইটা, যেমন গ্রামে গ্রামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একটা থাকে, কিন্তু শহরে দেখুন অ্যাপেলো আছে, আমরি আছে, তাই না, বড় বড় হাসপাতাল, তারা গ্রামে কেন খোলেনি, সেখানে লাভ হবে না। তো সরকার সেই জায়গাটা গ্যাপটাকে পূরণ করবে, কিন্তু সরকার সার্ভিসে থাকবে না। এই জন্য বিএসএনএল অবস্থা আজকে এইরকম পজিশনে দাঁড়িয়ে গিয়েছে। তো সেই জায়গায় জনগণের যারা শেয়ার হোল্ডার যারা আছে কোম্পানির, যখনই মার্কেটে খবর আসলো যে গভর্নমেন্ট 35.9% মতন বা 35.6% মতন শেয়ার কিনবে, সঙ্গে সঙ্গে ভোডাফোনের শেয়ারের দাম 20% ডাউন হয়ে গেল। কেন কি, গভর্নমেন্ট যদি আসে, গভর্নমেন্ট ম্যানেজমেন্টে বসে, এবং ম্যানেজমেন্টে কী হবে, এই বিএসএনএলের যা অবস্থা হয়েছে ভোডাফোনের তাই অবস্থা হবে, অর্থাৎ ভোডাফোন কোম্পানিটা ডাউন হয়ে যেতে পারে। কিন্তু গভর্নমেন্ট স্পষ্ট বলে দিয়েছে যে আমরা কোনো রকমভাবেই ম্যানেজমেন্টে গভর্নমেন্ট থাকবে না। ম্যানেজমেন্টে কে থাকবে, যেমন ভোডাফোন এক্সিকিউটিভ, আইডিয়ার এক্সিকিউটিভ যারা আছে তারাই ম্যানেজমেন্ট থাকবে। তারা নির্দিষ্টভাবে ডিসিশন নেবে কী প্ল্যান লঞ্চ করব, কোন প্রোগ্রাম লঞ্চ করব, কীভাবে লঞ্চ করব, এবং সেই হিসাবে ভোডাফোন আইডিয়ার ম্যানেজমেন্ট এখন শর্ট টার্ম লোন বা ইকুইটি বিক্রি করে বা কোম্পানির শেয়ার বিক্রি করে এখন লোন তুলছে মার্কেট থেকে, এবং মার্কেট থেকে লোন তুলে তারা 5G নেটওয়ার্ক স্থাপন করবে। এবং আপনি জানেন 5G স্পেকট্রাম বিক্রি হবে কি, তার একটা আলাদা খরচ আছে, সেই খরচ না দিতে বলে তার সুদ আছে। সুতরাং খুব শীঘ্রই, মানে এই এপ্রিল বা মে জুনের দিকে আবার মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের দাম বাড়বে। যারা এখন ওই ফেসবুকে মাঝখানে দেখছিলাম হিউজ একটা কি বলে লোকজন ভাইরাল করে ফেলেছিল যে এরা চোর, এরা চামার, এরা এত কোনো দাম তুলছে, এটা উচিত নয়, এই সেই তাই, ফ্রি দিলে কি হয়, এসব অনেক আমরা দেখি। আপনি জানুন আবার বাড়বে, যত টাকা বেড়েছে 20-25% তো বেড়েছে মোটামুটি, ওইটা আরও 20-25% বাড়বে। অর্থাৎ যারা কিনা 1,000 টাকার আগে রিচার্জ করছিলেন তারা এখন 1,200 টাকা রিচার্জ করছেন, সেই 1,200 টাকার ওপরে আবার 25% মানে ধরুন এখন 1,500 টাকা। সিম্পল কনসেপ্টে আপনার 600 টাকা রিচার্জ এখন তো ধরুন
700 750 টাকা হয়েছে, সেটা 800 বা 900 টাকায় পৌঁছে যাবে। কিচ্ছু করার নেই, সবাই মিলেই বাড়াবে। ভোডাফোন তো বাড়াবেই বাড়াবে, তবে হ্যাঁ 5G নেটওয়ার্ক বানানোর পর। তো সুতরাং মোবাইলের ক্ষেত্রে এখন যে ক্রান্তি বা বুম আসছে, এটা হচ্ছে সরকার। কিন্তু দেখুন, সত্যি কথা বলতে সরকারের ম্যানেজমেন্টের বা এফিসিয়েন্সির অভাবের কারণেই বলুন আর কোনো কারণেই বলুন, যেমন বিএসএনএল, এই যে এত ভালো পিএসইউ, হ্যাঁ সেটা নষ্ট হয়ে গেল। লোকজন ভাবছে কি ভোডাফোনের ফলে, কিন্তু এর ফলে একটা লাভ হয়েছে। যেমন কোম্পানিটা ডুবেই যাচ্ছিল, হয়তো আর কয়েক মাসের মধ্যে হয়তো ভোডাফোন কোম্পানি নষ্ট হয়ে যেত। সে জায়গায় সরকার যখন এই ঋণ টাকাটা এখন নিচ্ছিল না এবং 35% শেয়ার হোল্ডার হলো, তাহলে গভর্নমেন্টের যে প্রায় 1 লক্ষ না হোক অন্তত 60-70 হাজার কোটি টাকার ঋণটা এই মুহূর্তে বার্ডেন তার উপরে একটু কম হলো, মানে সরকার এই মুহূর্তে টাকা চাইবে না। তারপর অন্যান্য মার্কেটে যে টাকাগুলো আছে সেইগুলো কী করবে বিএসএনএল, মানে বিএসএনএল না, ভিআই ঋণ নিচ্ছে, যে সেগুলোকে কিছুটা শোধ দেবে আর কিছুটা নেটওয়ার্ক আপগ্রেডেশন করবে। অর্থাৎ কোম্পানিটা এইখানে বেঁচে যেতে পারে। আমি বলছি না বেঁচে যাবে, তবে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন লায়াবিলিটি গভর্নমেন্ট নেবে না। লায়াবিলিটি গভর্নমেন্ট নেবে না মানে ভোডাফোন কোম্পানি যদি কী বলে ঋণ করে থাকে, তাহলে সেই ঋণের দায়িত্ব ভোডাফোনকেই নিতে হবে, ভোডাফোনই শোধ করবে। 5G নেটওয়ার্ক নেবে, অকশন হবে, স্পেকট্রাম হবে, সব ভোডাফোন করবে। সরকার কেবলমাত্র ইনভেস্টার হিসাবে থাকছে। তো এই যে নতুন যে স্কিমটা এনেছে সরকার আর কি, যাতে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য স্পেসিফিকভাবে, তাহলে এয়ারটেলের ছিল, হ্যাঁ স্যার এয়ারটেলের ছিল। তাহলে এয়ারটেল কী কিছু না, এয়ারটেলের মালিক মিস্টার ভারতী মিত্তাল জানিয়ে দিয়েছেন, সুনীল মিত্তাল আর কি, তিনি জানিয়ে দিয়েছেন যে হি উইল নট সেল হিজ শেয়ার্স। মানে এরকমভাবে ভোডাফোনে যেমন 35.9% মালিক হয়ে গেছে সরকার, সেরকমভাবে এয়ারটেলের শেয়ারকে এয়ারটেল দেবে না। কেন কি, এয়ারটেলের এখন বেশ ভালো সার্ভিস রয়েছে। এয়ারটেলের বর্তমান না, 5-6 মাস আগেকার কথা বলছি, 35 কোটি গ্রাহক আছে এবং এয়ারটেল জিওর থেকেও বেশি কাস্টমার অ্যাড করে। জিও যত কাস্টমার অ্যাড করে, জিওর থেকে বেশি পরিমাণ কাস্টমার অ্যাড করে হচ্ছে এয়ারটেল। এবং পরপর 6 মাস বা বছরখানেক ধরে আপনি বলতে পারেন যে জিও থেকে বেশি পরিমাণ কাস্টমার অ্যাড করেছে আর রিটেন করেছে। তো সেই হিসাবে এয়ারটেলের কাস্টমার সংখ্যা অবশ্যই জিওর থেকে কম, কিন্তু এয়ারটেলের 97% অ্যাক্টিভ ইউজার। সুতরাং এয়ারটেল শেয়ার দেবে না গভর্নমেন্টকে। এয়ারটেল পজিশন খুব ভালো রয়েছে। এয়ারটেলের শেয়ারের দাম 200, 222, 224 এরমভাবে মাঝে মাঝে আসে পেপারে। দারুণ পজিশনে রয়েছে এখন এয়ারটেল টেলিকম। এবং 5G তো নিয়ে আসবে। এবং কয়েকদিন আগে এয়ারটেলের একটা এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো, দিয়ে টোটাল 394টা স্যাটেলাইট এই মুহূর্তে লো আর আর্থ অরবিটে আছে এয়ারটেলের নিজস্ব। মানে যেমন পৃথিবী এখানে, এই ধরুন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এই যে প্রায় 60 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত এই যে অরবিটটা থাকে, এটাকে বলে লোয়ার আর্থ অরবিট, এলিও। এই এলিওর মধ্যে 394 স্যাটেলাইটস আছে, মানে এখানে 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 সব জায়গায় ঘুরঘুর করছে স্যাটেলাইটগুলো। তাহলে সেই স্যাটেলাইট দিয়ে তারা স্যাটেলাইট ব্রডব্যান্ড বলুন, নেটওয়ার্ক বলুন, ইন্টারনেট বলুন, খুব ভালো পরিষেবা দিতে পারে। এয়ারটেল এখন মানে ঝাঁকা অবস্থা আর কি। তো সেই জন্য এয়ারটেল বেঁচে গেল, ভোডাফোন ইন্ডিয়া এইভাবে দিচ্ছে। তো এই কারণে সরকার নিচ্ছে, তাতে সরকারের নামও ভালো হবে, সরকার কোম্পানিটাকে বাঁচালো। দুই হচ্ছে কোম্পানিতে সরকার আছে এইভাবে অনেক লেন্ডাররা তাদের ধারও দেবে একটা বেঁচে, মানে আবার তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ এই 27 কোটি জনগণ যদি এয়ারটেল ভোডাফোন থেকে এয়ারটেল বা জিওতে যেত, অবস্থা আরও খারাপ হতো, অর্থনীতি আরও পজিশনে ডাউন হতো। তো এই হচ্ছে ভিডিওর মূল বক্তব্য, আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। তো যাই হোক, আমি জানি না কত লম্বা হলো। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সঙ্গে লাইক বা শেয়ার করতে পারেন, আর কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই ভিডিওর নিচে জানাতে পারেন। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।